Assalamu alaikum. Good morning to all of you. I think all of you are fine and sound. আমরা গত ক্লাসে পড়েছিলাম প্রিপজিশন। আজকে আমরা বাকি যেই দুটো পার্টিসিপেন্টস আছে, একটা হচ্ছে কনজাংশন আর একটা হচ্ছে ইন্টারজেকশন। এই দুটো আবার বইতে একসাথে দেয়া আছে। সো আমরা চেষ্টা করব বইয়ের মতো করে যাওয়ার জন্য এবং লেসনগুলো ওভাবে সাজানোর জন্য, অ্যাজ ওয়েল এজ তোমাদের যা এক্সট্রা গাইডেন্স লাগে আই উইল প্রোভাইড ইউ দ্যাট। বিসাইডস বুক, টেক্সট বুকের বাইরেও যদি কোনো গাইডেন্স লাগে সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। ওকে, সো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম টপিক হচ্ছে কনজাংশন। আগেই বলে রাখি, কনজাংশন হচ্ছে কিছু শব্দ যেগুলো বাক্যের মাঝখানে ব্যবহৃত হয় এবং বাক্যের দুইটা অংশকে একত্রিত করে, মানে হচ্ছে আত্মীয়ের মতো। ঠিক আছে, আমি বাচ্চাদেরকে বোঝানোর জন্য এভাবে বলি, একজন কি পাত্র আর পাত্রী দুজনের মধ্যে কি করে একটা বিয়ের ব্যবস্থা করা হয়, তখন অপরিচিত দুইটা মানুষ কি হয়ে যায়, একসাথে হয়ে যায়। ঠিক তেমনি কনজাংশনগুলোও সেন্টেন্সের মাঝখানে এসে মিনিংটাকে, মানে দুইটা পার্টকে একত্রে জোড়া লাগিয়ে ফেলে। ওকে, সো দে আর অলসো কল্ড কানেক্টরস। কানেক্টরস একটু ডিফারেন্ট, আমরা যখন কানেক্টরস পড়ি তখন পড়বো, বাট এখানে আমরা কিছু কনজাংশন দেখতে পাচ্ছি, একটু দেখি। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড নোটিস দ্য ওয়ার্ডস ইন বোল্ড। আমি মনে হয় বোল্ড করতে ভুলে গেছি। দীপু অ্যান্ড রাজ, এই যে এটা একটা শব্দ। দীপু অ্যান্ড রাজ আর গুড ফ্রেন্ডস, বাট দে আর নট অফ দ্য সেম এজ। ওকে, তার মানে একটা ছিল দীপ অ্যান্ড, আর একটা হচ্ছে কি বাট। এগুলো হচ্ছে কনজাংশন। দীপু অ্যান্ড রাজ আর গুড ফ্রেন্ডস বাট দে আর নট অফ দ্য সেম এজ। দীপু এবং রাজ বন্ধু, কিন্তু তারা একই বয়সের না। বন্ধু তো হতেই পারে, তাই না? বন্ধুত্বের জন্য বয়স কোনো ব্যাপার না। হ্যাঁ, বয়সের ব্যবধান বন্ধুত্বকে কখনো ম্লান করতে পারে না। দে হ্যাভ বিন টুগেদার অ্যাজ নেইবার্স। এই যে দেখো, দে হ্যাভ বিন টুগেদার অ্যাজ নেইবার্স। Many years back they thought they would settle abroad, but এই যে আবার একটা বাট পাচ্ছি। আগে সেন্টেন্সটা দেখি, they have been together as neighbors. ওকে, আমরা এখানে একটা as পেয়েছি। They have been together as neighbors. Many years back they thought they would settle abroad, but after their higher study overseas they decided to buy land in the same area. এবার দেখতে পাচ্ছি আমরা, বলেছে দীপু এবং রাজ দুজনেই বন্ধু, কিন্তু দুজন একই বয়সের না, বয়স আলাদা, কারো একজনের বেশি একজনের কম। বলেছে দে হ্যাভ বিন ইভেন টুগেদার অ্যাজ নেইবার্স, তারপরও তারা প্রতিবেশী হিসেবে ছিল। ওকে, দে হ্যাভ বিন ইভেন টুগেদার অ্যাজ নেইবার্স। মেনি ইয়ার্স ব্যাক, অনেক বছর আগে, দে থট দে উড সেটেল অ্যাব্রোড, তারা ভেবেছিল যে তারা বিদেশে সেটেল করবে, মানে বিদেশে থাকবে, বিদেশে বসবাস করবে। বাট আফটার দেয়ার হায়ার স্টাডি ওভারসিজ, কিন্তু বিদেশের পড়াশোনার পর, দে ডিসাইডেড টু বাই ল্যান্ড ইন দ্য সেম এরিয়া, তারা প্ল্যান করলো যে না, আমরা একই এরিয়াতে কি করব, জমি কিনবো। হোয়েন দে ফাউন্ড ইট টুগেদার, রাজ সেড টু দীপু, লেটস বাই ইট নাও অর নেভার। এই যে অর বলেছে কি, হোয়েন দে ফাউন্ড ইট টুগেদার, যখন তারা দুজন একসাথে হলো, রাজ সেড টু দীপু, রাজ দীপুকে বলল যে লেটস বাই ইট নাও অর নেভার, হয় এখন কিনি অথবা কখনোই কিনবো না। দে হ্যাভ নট কনস্ট্রাক্টেড এনি বিল্ডিং ইয়েট। এই যে দেখো, দে হ্যাভ নট কনস্ট্রাক্টেড এনি বিল্ডিং ইয়েট, তারা এখনো কোনো কি করে না, এখনো কোনো কনস্ট্রাক্টেড বিল্ডিং বানায় না, মানে তারা কোনো দালান এখনো বানায়নি। দ্য ওয়ার্ডস অ্যান্ড, বাট, অর, বিকজ, ইয়েট, অ্যান্ড, বাট, অর, বিকজ কি আমাদের এখানে ছিল ইয়েট। এই যে দেখো আরেকটা বলেছে বিকজ, আমরা কি বিকজ পেয়েছিলাম? বিকজ তো মনে হয় পাইনি। দীপু অ্যান্ড রাজু আর গুড ফ্রেন্ডস বাট দে আর নট দ্য সেম এজ। দে হ্যাভ বিন ইভেন টুগেদার অ্যাজ নেইবার্স। মেনি ইয়ার্স ব্যাক দে থট দে উড সেটেল অ্যাব্রোড, বাট আফটার দেয়ার হায়ার স্টাডি ওভারসিজ দে ডিসাইডেড টু বাই ল্যান্ড ইন দ্য সেম এরিয়া। When they found it together, Raj said to Deepu, let's buy it now or never. They have not constructed any building yet. So এখানে কি বিকজটা নাই, নো প্রবলেম। সো এগুলোকে দ্য মেইন ফাংশন, দিজ আর কল্ড কনজাংশনস, কারণ এগুলো কি করেছে, বাক্যের দুইটা অংশকে যুক্ত করেছে। এই যে দেখো, দীপু অ্যান্ড রাজ দুইটা আলাদা আলাদা মানুষ, কিন্তু অ্যান্ড দিয়ে দুজনকে একসাথে বুঝিয়েছে। সো তারা দুইজন একত্র হয়ে গেছে। দীপু অ্যান্ড রাজ আর গুড ফ্রেন্ডস বাট দে আর নট অফ দ্য সেম এজ। এই যে বাট দিয়ে আবার কি করলো, মিনিংটা আলাদা করে দিল, মানে দুইটা আলাদা মিনিং কিন্তু একত্র করলো। দে হ্যাভ বিন ইভেন টুগেদার অ্যাজ নেইবার্স, কিন্তু তারপরও তারা কি প্রতিবেশী হিসেবে একসাথে ছিল।
একসাথে আছে। They have been even together. Many years back they thought they would settle abroad, but after their higher study overseas they decided to buy land in the same area. When they find it together, Raj said to Dipu, let's buy it now or never. এই যে or মানে কি অথবা, তাহলে now or never হয় এখন অথবা কখনোই না। They have not constructed any building yet. So এগুলো হচ্ছে সব conjunctions. The main function of these words is to link words, phrases and clauses together. তার মানে কনজাংশনের কাজ হচ্ছে ওয়ার্ডস, ফ্রেজেস অথবা ক্লজেস গুলোকে একত্রে করে ফেলা। তাহলে আমরা ওয়ার্ড তো চিনি, একটা শব্দকে আমরা ওয়ার্ড বলি, আর ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কোনো ভার্ব থাকবে না, গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কোনো কি থাকবে না, ভার্ব থাকবে না। আর ক্লজ হচ্ছে বাক্যাংশ, মানে হচ্ছে যেখানে কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে এবং সাবজেক্ট থাকবে। ওকে, সো এই যে আমরা দেখি এখানে আফটার দেয়ার হায়ার স্টাডি ওভারসিজ দে ডিসাইডেড টু বাই ল্যান্ড ইন দ্য সেম এরিয়া, এটা একটা ক্লজ। আর মেনি ইয়ার্স ব্যাক দে থট দে উড সেটেল অ্যাব্রোড, আর একটা ক্লজ। তাহলে দুইটা ক্লজকে একত্র করলো কে, বাট। সো দিস ইজ অল অ্যাবাউট কনজাংশন। এবার আমরা টাইপস অফ কনজাংশনটা একটু দেখি। এখানে আমি তোমার সাথে শেয়ার করেছি ফ্যান বয়েজ দিয়ে 3 ধরনের কনজাংশন আছে। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনকে বলা হয় ফ্যান বয়েজ, মানে অর্থকে একত্রে করে। এই যে দেখো ফ্যান, এফ দিয়ে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এন দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, এস দিয়ে সো। সো দিজ আর কল্ড কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটার কাজ হচ্ছে বাক্যের অর্থটাকে মিলিয়ে দেয়, একত্রিত করে ফেলা। এটাকে শর্ট ফর্মে মনে রাখার জন্য আমরা ফ্যান বয়েজ দিয়ে মনে রাখতে পারি। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটার কাজ হচ্ছে অর্থটাকে আলাদা করা। দেখো আফটার, অলদো, অ্যাজ ফার অ্যাজ, এটা একটা প্রিপোজিশন, হ্যাঁ, এটা একটা ফ্রেজ, অ্যাজ ফার অ্যাজ ইফ, as long as soon as though, because, before, even if, when, where, wherever, even though, every time, if, in order that, since, so that, then, though, unless, until, whenever, whereas, while. So these are all subordinating conjunctions, যেগুলোর অর্থটা কি করে, বাক্য থেকে আলাদা করে ফেলে। তারপর দেখো কোরিলেটিভ কনজাংশনস, এখানে দুইটা পার্ট, ইদার অর, ইদার ইউ অর ইউর ব্রাদার ইজ গিলটি, হয় তুমি অথবা তোমার ভাই এটার জন্য দায়ী। আবার দেখো শি ইজ নট অনলি আ গুড স্টুডেন্ট বাট অলসো আ গুড সিঙ্গার, তাহলে নট অনলি বাট অলসো। আবার দেখো নিদার হি নর হিজ সিস্টার হ্যাভ ডান দিস, নিদার হি নর হিজ সিস্টার হ্যাজ ডান দিস, সেও করে নাই বা তার বোনও করে নাই। এবার ওয়েদার, just as the more you read the more you will learn. So the আবার ডট ডট দেখো, মানে মাঝখানে অন্য শব্দ বসবে, এরপরে আবার একটা দা বসবে এরকম। So no sooner than, তোমার কি no sooner had the bell rang no sooner had the bell rang the students entered into the class. So no sooner than the student entered the class. So this is all about conjunction. তাহলে আমরা কনজাংশন সম্পর্কে পড়লাম। কনজাংশন হচ্ছে 3 ধরনের। প্রথমত আমরা কনজাংশন মানে বুঝেছি কি, কনজাংশন হচ্ছে কিছু শব্দ যেগুলোকে আমরা কি করতে পারবো, যেগুলোকে আমরা সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করব। এগুলোর কাজ হচ্ছে কোনো শব্দকে, বাক্যের মধ্যে দুইটা শব্দ বা একাধিক শব্দকে একত্রিত করা, অথবা ফ্রেজকে একত্রিত করা, অথবা ক্লজকে একত্রিত করা, কানেক্টর হিসেবে কাজ করে তারা। তারপরে আমরা দেখলাম কনজাংশন হচ্ছে 3 ধরনের। কোঅর্ডিনেটিং, যেটা কাজ হচ্ছে অর্থটাকে একত্রিত করা। এবার আছে সাবঅর্ডিনেটিং, অর্থটাকে আলাদা করে দেয়া। এবার আছে কোরিলেটিভ, দুইটা পার্ট, কনজাংশনটা দুইটা পার্টে হয়। সেগুলো আমরা দেখতে পেলাম, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে। আর এটা মনে রাখার সহজ ফর্মুলা বলে দিয়েছি, ফ্যান বয়েজ। ওকে, এবার আমরা একটা এক্সারসাইজ প্র্যাকটিসে যাব। আমাদের কনজাংশন পার্টটা শেষ, আমরা এরপরে ইন্টারজেকশন পার্টে যাব। ওকে, এবার আমরা একটু দেখি এখানে কি কি আছে। Read the following sentences and notice the underlined words. কনজাংশন যদিও 3 ধরনের, কিন্তু ইন্টারজেকশনের কোনো ক্লাসিফিকেশন নাই, এটা কোনো প্রকারভেদ নাই, ঠিক আছে? সো আমরা এটা একটু পরে দেখব কি ধরনের ইন্টারজেকশন আমরা ব্যবহার করি। আমি ছোট্ট একটা স্টোরির মতো তোমাদেরকে বলি। ইন্টারজেকশনের কাজ হচ্ছে, ইন্টারজেকশন হচ্ছে কি, ইন্টারজেকশন পড়ানোর সময় আমি বাচ্চাদেরকে বলি হার্ট অ্যাটাক। ওকে, হার্ট অ্যাটাক মানে খুব থ্রিলিং কোনো কিছু।
হার্ট ডিজিজের পেশেন্টকে কি খুব মানে বেশি খুশির খবরও শোনানো যাবে না, আবার অনেক কষ্টের খবরও শোনানো যাবে না। তা না হলে in any case the patient may fall accident, বড় কোনো বিপদ হতে পারে, মরেও যেতে পারে। ঠিক আছে? সো একটা ছোট্ট গল্প বলি। একবার হয়েছিল কি, এক ভদ্রলোক, সে হচ্ছে হার্ট ডিজিজের পেশেন্ট, হ্যাঁ, হার্টের রোগী। তিনি কি করেছিলেন, তিনি একবার একটা লটারি ধরেছিলেন। তো লটারি ধরার কিছুদিন পর তার হার্ট অ্যাটাক হলো, তিনি হসপিটালাইজড। এখন এই লোকটা হার্ট অ্যাটাক করার পর তার আত্মীয় স্বজন তাকে নিয়ে হসপিটালে ভর্তি করিয়েছে। তো এর মাঝে লটারির ফল বের হলো, আর ফলে দেখা গেল যে এই ভদ্রলোক প্রথম পুরস্কার পেয়েছেন 20 লক্ষ টাকা। ওকে, প্রথম পুরস্কার 20 লক্ষ টাকা পেয়েছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাকে এই খবরটা দেয়া যাবে না, কারণ এত খুশির খবর শুনে উনি কি করতে পারেন, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলতে পারেন। এখন তার আত্মীয় স্বজন খুব বিপদে পড়ে গেল। আবার যদি না জানায় তাহলে তো এই পুরস্কারটাও সে পাবে না, এত বড় একটা অঙ্কের অ্যামাউন্ট হাতছাড়া হয়ে যাবে, তাই না? তো তারা করলো কি, তারা ডক্টরের সাথে কথা বললো। আর ডাক্তার আসলে নিজেও হার্টের পেশেন্ট ছিলেন। কিন্তু দেখো, তোমার জন্য যেটা খুশির খবর আমার জন্য সেটা খুশির খবর নাও হতে পারে। ডাক্তার নিজে তো আর টাকা পায় নাই, সো ডাক্তারের জন্য এটা খুব খুশির কোনো খবর না। তো তার আত্মীয়রা লোকটাকে বলল, ডক্টরকে বলল যে ডক্টর সাহেব, আমাদের পেশেন্ট তো এরকম লটারিতে 20 লক্ষ মানে 20 লক্ষ টাকা পেয়েছে, এখন আমরা কিভাবে তাকে জানাবো? তো ডাক্তার বলল, কোনো সমস্যা নেই, এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন, আমি দেখি কি করা যায়। তো রোগীর অবস্থা যখন একটু স্টেবল হলো, একটু ভালো হলো, তখন ডক্টর তাকে বলছেন, আচ্ছা ধরেন আপনি যদি লটারিতে 20 লক্ষ টাকা পান তাহলে কি করবেন, রোগীকে বলছেন। তো রোগী তো প্রথম দিকে পাত্তা দেয় না, আমি কখনো কাউকে শুনিই না যে কেউ লটারিতে টাকা জিতেছে, আর আমি পাবো 20 লক্ষ টাকা, তাও প্রথম পুরস্কার, এটা কি মগের মূল্য নাকি? তো ডাক্তারও নাচরবান্দা, বারবার ডাক্তার তাকে ঘুরে ফিরে এই কথাটাই বলে। তো রোগী মনে মনে ভাবলো, আরে আমি তো কখনো লটারি পাবো না, ডাক্তার যেহেতু এত করে বলতেছে, তাহলে ডাক্তারকে আমি একটু খুশি করে দিই। তো রোগী বলল কি, রোগী বলল যে ডক্টর সাহেব, আমি যদি সত্যি সত্যি 20 লক্ষ টাকা পাই, আমি নিশ্চিত সেখান থেকে আমি আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে দেব। আর ডাক্তার বেটা এত খুশির খবরটা আর নিতে পারে নাই, সেই হার্ট অ্যাটাক করে মারা গেল। বুঝতে পেরেছো? সো আমি যখন বাচ্চাদেরকে ইন্টারজেকশন পড়াই, তখন আমি বলি যে হার্ট অ্যাটাক, এই যে সাইনটা, এটাকে আমি নাম দিয়েছি হার্ট অ্যাটাক। এই যে সাইন, একটা সেন্টেন্সে যখন এই সাইনটা দেখতে পাবো তখনই বুঝবো যে এটা ইন্টারজেকশন। ওকে, কখনো কখনো শব্দের পরে বসে, কখনো সেন্টেন্সের শেষে বসে। সেন্টেন্সের শেষে যখন বসে তখন সেটাকে বলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর শব্দের পরে যখন বসে তখন সেটাকে বলে ইন্টারজেকশন। এবার দেখো, read the following sentences and notice the underlined words. Wow, so big a cake, তার মানে অনেক বড় একটা কেক, একটা ম্যাটার অফ সারপ্রাইজ, তাই না? খুব খুশির বিষয়। তো মানে ওয়াও একটা ইন্টারজেকশন। আবার দেখো, বলেছি খুশির খবর হলেও ইন্টারজেকশন, আবার মন খারাপ করা কোনো নিউজ হলে সেটাও কি ইন্টারজেকশন। ওকে, দেখো, এলাস দে হ্যাভ লস্ট দ্য গেম, আহারে তারা এই জিতা ম্যাচটা হেরে গেল, তাদের জেতার কথা ছিল তা তারা করতে পারলো না। তার মানে এলাস একটা কি, একটা ইন্টারজেকশন। তারপরে আছে ওপস আই হ্যাভ গট হার্ট। উপস আমরা বলি না অনেক সময়, আহারে ব্যথা পেলাম। আমরা যেটা বলি ছোটবেলায়, যেটা বলতাম মাগো বলতাম, হ্যাঁ মাগো বলতাম, ব্যথা পেলেই মানুষ কি করে, মাকে ডাকে। কিন্তু এখনকার জেনারেশন বলে ওপস। সো ওপস আই হ্যাভ গট হার্ট, আমি কি ব্যথা পেয়েছি, তার মানে ওপস একটা ইন্টারজেকশন। তারপর দেখো OMG মানে কি, ও মাই গড, ও মাই গড, হাউ কুড ইউ ডু দ্যাট, মানে কি খুব অবাক হয়ে গেছে, তুমি এটা কিভাবে করতে পারলে। ধরো একজন খুব মিডিওকার স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট না, মোটামুটি মানের স্টুডেন্ট, কিন্তু সে পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে। সো তার বন্ধুরা তো বলবেই, ও মাই গড, হাউ কুড ইউ ডু দ্যাট। এটাকে শর্ট ফর্মে OMG লিখে, ও মাই গড। ওকে, সো দিস ইজ অ্যাবাউট হোয়াট, ইন্টারজেকশন। এবার দেখো, the above underlined words are interjections. An interjection is a part of speech which expresses a strong feeling of joy, pain, surprise or disgust. কি কি দেখো, স্ট্রং ফিলিং অফ জয়, আনন্দের খবর, পেইন, কষ্টের খবর, সারপ্রাইজ, খুব বিস্মিত হয়ে গেলা, অর ডিসগাস্ট, তুমি খুব হতাশ হয়ে গেলা। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ইন্টারজেকশন ইউজ করতে পারি। নাও মেক সাম সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোয়িং ইন্টারজেকশনস। হাই, তাহলে কি তুমি লিখতে পারো না, হাই দিস ইজ আনিকা, সো তুমি লিখতে পারো চাইলে। ওহ আই সি, তুমি বলতে পারো না যে ওহ আই সি,
হ্যাঁ আমি দেখছি, ওহ আই সি, হুররে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা খেলায় জিতে গেছি। আহ, হি ইজ ইন ডেঞ্জার, সে বিপদে। আহ, তার মানে কি এখানে পজিটিভ সেন্সেও ইউজ করা হয়, নেগেটিভ সেন্সেও ইউজ করা হয়। তাহলে আমরা ইন্টারজেকশন সম্পর্কে পড়লাম। ইন্টারজেকশন হচ্ছে কিছু শব্দ যেগুলো ডিপ ফিলিংটাকে এক্সপ্রেস করে, আর ফিলিংটা হতে পারে পজিটিভ ফিলিং, হতে পারে নেগেটিভ ফিলিং। ওকে, সো এবার আমাদের একটা এক্সারসাইজ প্র্যাকটিস বাকি আছে, আমরা একটু দেখি। এক্সারসাইজ প্র্যাকটিস না, ইনফ্যাক্ট এখানে কিছু শব্দ দেওয়া আছে, আমি তোমাদের জন্য শেয়ার করেছি। ভিডিওটা মনে হচ্ছে যে মানে ওয়ালপেপারটা খুব একটা ক্লিয়ার না, তারপর আমরা একটু দেখার চেষ্টা করি। সারপ্রাইজিং ওয়ার্ড, মানে তুমি খুব অবাক হয়ে গেছো, হ্যাঁ তোমার বার্থডেতে তোমাকে একটা কি করেছে, একটা মোটরসাইকেল গিফট করা হলো। ওয়াও, দ্যাটস গ্রেট, ওয়াও, ওহ, ওয়াহ, ও মাই। সো দিস ইজ অল অ্যাবাউট সারপ্রাইজ। আমরা যখন খুব পুলকিত হব, সারপ্রাইজড হব, তখন আমরা এই ধরনের শব্দ ব্যবহার করব। তারপর আছে দেখো হ্যাপিনেস, হুররে, ইয়াপি, ইয়ে, ইয়াহু, সেগুলো ছোট বাচ্চারা বেশি ইউজ করে। তার মানে হ্যাপিনেস বোঝাতে গেলে আমরা এই ধরনের শব্দ ব্যবহার করতে পারি। এবার আছে দেখো পেইন, কষ্ট পেলে আমরা আউচ, হাঁটতে গিয়ে ব্যথা পেয়ে গেলা, তখন তুমি কি বলো, আউচ। তারপর আছে ও, আহ, ইয়াও, তার মানে হচ্ছে কি এই শব্দগুলো আমরা নেগেটিভ সেন্সে পেইনের জন্য ইউজ করি। আর দেখো রিয়েলাইজেশন, আহা, আহ, ইউরেকা, তার মানে কি ধরো কি করলো সায়েন্টিস্ট কোনো কিছু আবিষ্কার করার জন্য অনেক বছরের পর বছর চেষ্টা করতেছেন, হঠাৎ করে তিনি এটা সফল হয়ে গেলেন, তখন তিনি কি বলবেন, ইউরেকা, ইউরেকা। সো দিস ইজ অ্যাবাউট রিয়েলাইজেশন। সো আমরা সিচুয়েশন বেসড কখন কি ধরনের ইন্টারজেকশন ব্যবহার করব সেটা নিয়ে ডিসকাস করলাম। ওকে, সো আমরা এবার আবার শুরু থেকে ক্লাসটাকে একটু ফিডব্যাক নিব ক্লাস থেকে। প্রথমে আমরা পড়েছি কনজাংশনস। কনজাংশন হচ্ছে কানেক্টরস, দে আর দ্য কানেক্টরস। তাদের কাজ হচ্ছে সেন্টেন্সের দুইটা পার্টকে অথবা দুইটা ওয়ার্ডকে, দুইটা ফ্রেজকে কিংবা দুইটা ক্লজকে একত্রিত করা। ওকে, তারপরে আমরা তিন ধরনের কনজাংশন দেখতে পেলাম, কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, কোরিলেটিং। কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার খুব সহজ উপায় হচ্ছে ফ্যান বয়েজ, for, and, nor, but, or, yet, so. So if you consider fan boys, you can learn this easily. তারপরে আমরা দেখেছি সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অপোজিট মিনিং ক্যারি করে, অপোজিট মিনিং। এই যে দেখো, ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, তার মানে আমি আসা পর্যন্ত তুমি এখানে কি করবা, অপেক্ষা করবা। আবার দেখো while he was walking a snake bit him, যে সে যখন হাঁটছিল একটা সাপ এসে তাকে কি করেছে, কামড় দিয়েছে। তারপর আছে কোরিলেটিভ কনজাংশনস। কোরিলেটিভ কনজাংশনের কাজ হচ্ছে এখানে দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট দিয়ে যেই কনজাংশনগুলো আমরা সেন্টেন্সে ব্যবহার করি সেগুলোকে বলে কোরিলেটিভ কনজাংশন। আর তারপরে আমরা পড়েছি ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে কিছু ওয়ার্ডস যেগুলো এক্সট্রিম ফিলিং এক্সপ্রেস করে। ওকে, কিছু শব্দ যেগুলো দিয়ে এক্সট্রিম ফিলিংকে এক্সপ্রেস করা হয়। সো এই যে যেমন ধরো একটা পজিটিভ ফিলিং হতে পারে, নেগেটিভ ফিলিং হতে পারে। ওকে, সো আমরা একটু পরে পজিটিভ নেগেটিভ দেখবো। এখন এখানে কিছু প্রিপোজিশন দেখেছি, যেমন হাই, ওহ, হুররা, আহ। দিস ইজ অল অ্যাবাউট হোয়াট, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, আর এগুলোর পরে সবসময় কি থাকে, সেন্টেন্সে অথবা সেন্টেন্সের শুরু, মানে এই শব্দগুলোর পরে অথবা সেন্টেন্সের শেষে কি কি থাকে, এই এক্সক্লেমেশন সাইনটা থাকে। সো এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা একটা ইন্টারজেকশন। আর আমরা যে শব্দগুলোর কথা বলেছি পজিটিভ সেন্সে এগুলো হ্যাপিনেস এবং সারপ্রাইজ, আর কষ্টের অর্থে পেইন বা রিয়েলাইজেশন। সো আমরা চাইবো তোমরা আমার পার্সপেক্টিভ পড়ানো শেষ আজকে ক্লাস সহ, আমি আশা করি আমার বাচ্চারা, আমার ছাত্ররা ছাত্রীরা তোমরা খুব ভালো করে টপিকটা বুঝতে পেরেছো। এবং তোমরা যদি নিজেরা একটু প্র্যাকটিস করো, যদি এমন হয় যে একবার পড়ে গেলাম তারপর আর 6 মাসে বই ধরছি না, এরকম হলে কিন্তু বিপদ হবে। তোমাদেরকে সবসময় নিয়মিত পড়াশোনার সাথে থাকতে হবে এবং জ্ঞানের চর্চা করতে হবে। এখানে কোনো প্রতিবন্ধকতা আসলে সেগুলোকে সবাই মিলে প্রতিহত করতে হবে। সো শেষ করব আমরা আজকের মতন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।